জায়গাটা হচ্ছে ইতিহাসের বংশের 14 গোষ্ঠী। ইতিহাস ও তার বংশগুলো আমরা প্রথমকে শেষকে তার টুকটাক খুঁটিকাটি মনে রাখা অনেক টাফ। দেখো একটা সূত্র বলতেছি, MGPS। এম তে মৌর্য, জি তে গুপ্ত, পি তে পাল, এস তে সেন। মানে কি MGPS। প্রথম বংশে যাত্রা হয় মৌর্য দিয়ে, এই জন্য বলা হয় পরীক্ষায় আসে প্রথম কোন বংশ, সেটা হচ্ছে মৌর্য বংশ, এম ফর মৌর্য। আর সর্বশেষ কোন বংশ, সেটা হচ্ছে সেন। পরীক্ষা আসে সর্বশেষ বংশের নাম কি, সেন। তারপরে মধ্যযুগে যাত্রা শুরু হয় সেন বংশের পরবর্তী থেকে। তাহলে খ্রিস্টপূর্বাব্দ থেকে মৌর্য মধ্যকাল সময়বর্তী ইতিহাসের ঐতিহাসিক ঘটনাগুলো হাঁটি হাঁটি গুটি গুটি পায়ে যে এসেছে, এগুলো পরীক্ষায় আসে। শশাঙ্ক, তারপর হচ্ছে বখতিয়ার উদ্দিন খিলজি, লক্ষণ সেন, কেশব সেন, তারপর হচ্ছে যে পাটলিপুত্র, তারপর হচ্ছে যে জনপদ। বিস্তৃত ইতিহাস আমাদের সমাজের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন এবং আমাদের পরীক্ষায় খুব আসে। এগুলোর জন্য আমি ব্যাখ্যা এখানে দিয়ে দিচ্ছি। দেখো, যদি বলা হয় প্রথম বংশ কি, তার নাম হচ্ছে মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা এবং শ্রেষ্ঠ যদি বলা হয়, তার নাম চন্দ্রগুপ্ত মৌর্য। তাহলে মৌর্য বংশের প্রতিষ্ঠাতাকে চন্দ্রগুপ্ত মৌর্য এবং শ্রেষ্ঠ। এই সময়কালে যে জনপদটা হয় তার নাম পুন্ড্র। এই জন্য আমরা প্রায় বলি সর্বপ্রাচীন জনপদের নাম কি, এই জন্য আমরা প্রায় বলি সর্বপ্রাচীন জনপদের নাম হচ্ছে পুন্ড্র জনপদ। তারপর আসো, এই মৌর্য বংশের রাজধানী হচ্ছে পাটলিপুত্র। মৌর্য বংশের রাজধানী কিন্তু পাটলিপুত্র আসে। গুপ্ত বংশের রাজধানী পাটলিপুত্র, মৌর্য বংশের রাজধানী পাটলিপুত্র। MGPS তোমরা মনে রাখতে পারবা। এই সময়ের অন্যতম সম্রাট ও তৃতীয় শাসক হচ্ছে যে সম্রাট অশোক। তার সময়কালে আর্য ভাষার চর্চা হয়েছে, এটা প্রায় আমাদের ইন দ্য মিডিয়াম অনেকগুলো পরীক্ষায় আসছে, যে আর্য ভাষা কোন শাসকের সময়কালের নিদর্শন হিসেবে পাওয়া যায়, সেটা হচ্ছে যে সম্রাট অশোক। সম্রাট অশোক এমন একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন। দেখেন, তাহলে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছেন, বৌদ্ধ ধর্মের বিস্তার করেছেন কে, সম্রাট অশোক। কোন যুদ্ধের ভয়াবহতা দেখে, কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ কোন কোন বংশের সাথে যুক্ত, সেটা হচ্ছে মৌর্য বংশ। মৌর্য বংশ প্রতিষ্ঠা করছেন কে, চন্দ্রগুপ্ত মৌর্য। এবং চন্দ্রগুপ্ত মৌর্য হচ্ছে যে কি, শ্রেষ্ঠ বংশ, শ্রেষ্ঠ। এবার আসো, লৌহযুগ। এই সময়কাল যদি বলা হয় লৌহযুগ এই সময়কালের মানে এই মৌর্য বংশের বৈশিষ্ট্য হচ্ছে এই সময়টা হচ্ছে লৌহযুগ। এবং এই মৌর্য বংশটা কতটুকু বিস্তৃত ছিল, দক্ষিণ এশিয়া। দক্ষিণ এশিয়া বলতে আজকেকার ভারত, পাকিস্তান, চীন, মিয়ানমার, বাংলাদেশ, নেপাল, ভুটান, এই সমগ্র অঞ্চল বিস্তৃত ছিল কিন্তু এই মৌর্য বংশটি। এই মৌর্য বংশ কিন্তু খ্রিস্টপূর্বাব্দ 321 থেকে 185 খ্রিস্টাব্দ পর্যন্ত। তবে এটি পরীক্ষা তেমন আসে না, তবুও মনে করতে হবে 321 থেকে 185 খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্বাব্দ সময়কালে মৌর্য বংশ। তবে সমগ্র দক্ষিণ এশিয়া বিস্তৃত ছিল, সেটা হচ্ছে যে মৌর্য বংশ। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, মিয়ানমার, আফগানিস্তান সহ সার্বিক অঞ্চল দক্ষিণ এশিয়াটা পূর্ণাঙ্গ বিস্তৃত ছিল যার সময়কালে, যে বংশ সময়কালে, তার নাম মৌর্য। আর এটি হচ্ছে প্রথম বংশ, ঐতিহাসিক ইতিহাসের বংশ আজকের আমার পড়ার কৌশল। লৌহযুগ এবং দক্ষিণ এশিয়ায় বিস্তৃত ছিল এবং সর্বভারতীয় রাষ্ট্র ছিল এই মৌর্য বংশ। তাহলে মৌর্য বংশের বৈশিষ্ট্য কি, সর্বভারতীয় ছিল, লৌহযুগ ছিল এবং দক্ষিণ এশিয়া ছিল, এবং এটি প্রথম সাম্রাজ্য ছিল, প্রথম বংশীয় সাম্রাজ্য ছিল। এই সময়কালে অন্যতম অর্থশাস্ত্রবিদ এবং অর্থনীতিবিদ ছিলেন চাণক্য, যার উপাধি ছিল কৌটিল্য। পরীক্ষায় আসা, চাণক্য কে, অর্থনীতিবিদ। চাণক্য অর্থশাস্ত্র, এটি হচ্ছে তার বিখ্যাত বই, এবং কি কৌটিল্য তার উপাধি। এবার আসো গুপ্ত বংশ। যদি দ্বিতীয় বংশ ধরি, MGPS, দ্বিতীয়টা হচ্ছে গুপ্ত, তৃতীয়টা হচ্ছে পাল, আর চতুর্থ হচ্ছে সেন, সর্বশেষ হচ্ছে কি আমাদের সেন বংশ। তারপর আসো, এখানে মধ্যে যদি আমরা দেখি গুপ্ত বংশ কত খ্রিস্টাব্দ, দেখো এখানে 320 থেকে 550 খ্রিস্টপূর্বাব্দ সময়কালটা হচ্ছে যে কি 320 থেকে 550, 320 খ্রিস্টপূর্বাব্দ থেকে 550 খ্রিস্টাব্দ হচ্ছে যে গুপ্ত বংশ, যেটি দ্বিতীয়। এটি কোথায় কোথায় বিস্তৃত ছিল, দেখো এদিকে আমি দেখাচ্ছি। বিস্কার, বাংলাদেশ, ভারত। বিস্কার হচ্ছে বাংলাদেশ এবং ভারত, তারপর ছিল কি পাকিস্তান এবং নেপাল। দেখো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, এখানের মধ্যে আর ভুটান বা আফগানিস্তান বা অন্যান্য অঞ্চলগুলো নিয়ে এত আলোচিত নেই। তবে বিশেষত্ব হচ্ছে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এবং নেপাল, B²FN। প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত। এই বংশটির প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীগুপ্ত, এবং এই বংশের অন্যতম লেখক কালিদাসের মেঘদূত, তার বিখ্যাত মেঘদূত। প্রায় কবিতায় বা গানে এবং সাহিত্য, নাটক, উপন্যাসে আমরা পড়ে থাকি, বলে থাকি। ছন্দে কাব্যে আমরা উদাহরণ দিয়ে দৃষ্টান্তে বলি কালিদাসের মেঘদূত। ওই কালিদাস ছিল কে, বিশ্বগুপ্তের সভাকবি। তাহলে বিশ্বগুপ্তের সভাকবি কে, কালিদাস। কালিদাস কোন সময়কালের, গুপ্ত বংশের, এবং তার বিখ্যাত লেখার নাম কি, মেঘদূত। ঐতিহাসিক ছন্দ, কাব্য, নাটকে এবং কবিতায় আমরা বলে থাকি কালিদাসের মেঘদূত, তিনি হচ্ছেন কি আমাদের গুপ্ত বংশের।
গুপ্ত বংশের আরো অনেক বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতের স্বর্ণযুগ এবং এই এই সময়কালে মাৎসন্য মানে কি অরাজকতা সৃষ্টি হয়। কিন্তু কৌটিল্য অর্থশাস্ত্রের অনুসারে মাৎসন্য বলতে বোঝাচ্ছে কি যে এটা হচ্ছে যে বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে এমন, কিন্তু এটার ভাবধারা এবং ভাবানুবাদ অর্থ হচ্ছে কি ভারতবর্ষের যে অরাজক অবস্থা তৈরি হয় সেই অরাজক অবস্থাকে বলা হয় মাৎসন্য। এটি বিসিএস একটা পরীক্ষায় বিসিএস বা অন্যান্য পরীক্ষায় আসে। কত সাল থেকে কত সাল? সেটা হচ্ছে যে 650 থেকে 750, প্রায় 100 বছর। 650 থেকে 700 বছর এটি আসে। মাৎসন্য কত সাল থেকে কত? 650 থেকে 750 এবং 100। আজকের ক্লাসের কথাগুলো নোট করো, ভিডিওটা দেখো, পরীক্ষা আসবে, কমন পাবে। গল্প একজন যিনি গাইডলাইন দেন তার গল্প কথাগুলো মনে থাকে সহজে। তার মাৎসন্য হচ্ছে 650 থেকে 750। ভারতের স্বর্ণযুগ, ভারতের স্বর্ণযুগ বলা হয় এই গুপ্ত বংশকে। পরীক্ষায় আসবে, পরীক্ষা আসে, পরীক্ষা এসেছিল। এবং তোমার পরীক্ষা কমন পাওয়া যাওয়ার পর তুমি দেখবে ইতিহাস অনেক জটিল, কিন্তু আমার গুরুত্বপূর্ণ সামারি লেকচারটা তোমার জন্য অনেক ইতিহাসের অনেক কি পড়বা, জটিল জটিল পার্টের এই কয়েকটা 30-40টা কথাগুলো তুমি মাথায় রাখবা শুধু। এখানে ঘুরিয়ে তোমার 200-300 নদীর দিকে আসলে তুমি পারবা। দেখো, গুরুত্বপূর্ণ সাজেশনের জন্য ভারতের স্বর্ণযুগ বলা হয় গুপ্ত বংশকে। মাৎসন্য কিন্তু এই সময়কালে হয়েছিল। মাৎসন্য কত? 650 থেকে 750। কত বছর? 100 বছর। মাৎস্য মানে অরাজকতা অবস্থায়। কৌটিল্য অর্থশাস্ত্র অনুসারে মাৎসন্যকে বুঝায় বড় মাছ ছোট মাছকে খেয়ে ফেলে, কিন্তু সেটি হচ্ছে অরাজক অবস্থা। তারপর আসো প্রথম এই বংশের বা গুপ্ত বংশের প্রথম সম্রাট বলা হয় প্রথম চন্দ্রগুপ্তকে। তাহলে এই বংশের প্রতিষ্ঠাতার নাম হচ্ছে যে শ্রীগুপ্ত, কিন্তু প্রতিষ্ঠা করছে সম্রাট প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম স্বাধীন রাজাও কিন্তু তিনি। তাহলে প্রথম স্বাধীন রাজার নাম কি? গুপ্ত বংশের প্রথম চন্দ্রগুপ্ত। প্রথম এই জন্য উনি হচ্ছে প্রথম স্বাধীন। তারপর হচ্ছে প্রথম এই জন্য উনি হচ্ছে প্রথম সম্রাট কৌশলী। প্রথম সম্রাট এবং প্রথম স্বাধীন রাজা এবং পুরো পূর্ণাঙ্গ রাজ্যের স্বাধীনতা পেয়েছিল, তার নাম হচ্ছে প্রথম চন্দ্রগুপ্ত। গৌড় বংশ শেষ করে ফেললাম আমরা প্রায়। তবু গৌড় বংশ যখন অরাজক অবস্থা তৈরি হয় তখন দুইটি রাজ্য তৈরি হয়। এই অরাজকতা একটা হচ্ছে গৌড় আর একটা হচ্ছে বঙ্গ। আমরা বিস্তৃত পড়তে গেলে এই সম্পর্ক পড়বো, কিন্তু দুটি রাজ্য তৈরি হয় কখন? গুপ্ত বংশের সময়কালে। তাহলে এই স্বাধীন বঙ্গ স্বাধীন এই যে স্বাধীন ভারত বংশের অবস্থানটা সেটা গৌড় সময়কালে বঙ্গ এবং গৌড় দুইটি রাজ্য তৈরি হয়। আমরা জানি গৌড়ের রাজধানী হচ্ছে কর্ণসুবর্ণ, যেগুলো আমরা পড়ে থাকি কোথায়? জনপদে, এবং পড়িয়েছি পড়াই। গৌড়ের রাজধানী কর্ণসুবর্ণ। তাহলে গুপ্ত বংশের দুটি রাজ্য তৈরি হয় গুপ্ত বংশে, তার নাম গৌড় এবং বঙ্গ। এবার শেষ গুপ্ত বংশ। গুপ্ত বংশের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে রাজধানী পাটলিপুত্র। এই সময়কালে বিজ্ঞান, সাহিত্য, গণিত, হিন্দু ধর্মের বিকাশ ঘটে এবং দর্শন শাস্ত্রের বিকাশ ঘটে, এবং অন্যতম শাসক তার নাম শশাঙ্ক। তাহলে শশাঙ্ক কোন সময়কালের? গুপ্ত বংশের। শশাঙ্ক কোন সময়কালের? গুপ্ত বংশের। শশাঙ্ক কোন বংশের? কোন বংশ সময়কালের? শশাঙ্ক হচ্ছে গুপ্ত বংশের। এই সম্রাট এই রাজ্য শাসন সময়টা সাহিত্য, গণিত, হিন্দু ধর্মের বিকাশ ঘটে। কিন্তু বৌদ্ধ ধর্ম নিয়ে বলছিলাম আমরা এর আগে, সেটা হচ্ছে মৌর্য বংশের সম্রাট অশোক সময়কালে কলিঙ্গ যুদ্ধের ভয় থেকে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং বৌদ্ধ ধর্ম তখন বিস্তৃত ঘটে। কি শিখলাম? ভারতবর্ষের ঐতিহাসিক ইতিহাস নিদর্শনে মুসলমানের আগেই হিন্দু ছিল, তার আগে ছিল বৌদ্ধ। এভাবে আমাদের কালক্রমে আমরা হচ্ছে কি মিশ্র। এরপরে আসে ইংরেজরা আসে, পর্তুগিজরা আসে, ওলন্দাজরা আসে। বহু মিশ্রণের ভিতর দিয়ে আজকে আমাদের শঙ্করায়ন একটা জাতি হয়েছে। এই জন্য কখনো কখনো ঐতিহাসিক প্রশ্ন আসে, শঙ্কর জাতি কাকে বলা হয়? বাঙালিকে। এবং এই ভারতবর্ষের মানুষদেরকে বলা হয় বাঙালি, পাকিস্তানি, যাই হোক না কেন, এই শঙ্করায়ন একটা অন্যতম বৈশিষ্ট্য। এবার আসো, যদি বলা হয় পাল, সবচেয়ে গুরুত্বপূর্ণ বংশ পরীক্ষায় আসে। কোন বংশ? এখানে কোন বংশের দীর্ঘস্থায়ী শাসন করছে? সেটি হচ্ছে পাল, 756 থেকে 1061। যেমন এখানে হচ্ছে কি 750 থেকে কত? 1061। কি ফর ফাল। ফাল মানে কি? তৃতীয়। যদি বলে তৃতীয় বংশ শাসন কে? ফাল। মৌর্য, গুপ্ত, পাল। কত সাল? 400 বছর। প্রতিষ্ঠাকে গোপাল। আমরা বড় একটা পাকস্থলী একটা নাটক দেখি প্রায়, বা দেখেছি। গোপাল, তার মাথায় অনেক বুদ্ধি। মন্ত্রীর সাথে তার সাথে যুদ্ধ হয়, প্রতিবার মন্ত্রী তার কাছে হেরে যায়, আবার নতুন করে গল্প তৈরি। সেই গোপালকে মনে রাখলে তিনি হচ্ছে তার প্রতিষ্ঠাতা, এবং শ্রেষ্ঠ হচ্ছে ধর্মপাল। ধর্ম সবসময় শ্রেষ্ঠ হয়, এই জন্য গোপাল যদি প্রতিষ্ঠিত হয় পাল বংশে, সেই ফাল কোন ফাল? ধর্মপালটা হবে শ্রেষ্ঠ। এই ধর্মপাল অনুসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ধর্মপাল দুটি জিনিস প্রতিষ্ঠা করেছেন। এক বিক্রমাশীল বিহার, সোমপুর বিহার। সোমপুর বিহার কোথায়? নওগাঁয়। আসে পরীক্ষায়। সোমপুর বিহার কোথায়? নওগাঁয়। সোমপুর বিহার কোথায়? নওগাঁয়। সোমপুর বিহার কোথায়? নওগাঁয়। কে প্রতিষ্ঠা করছেন? ধর্মপাল। ধর্মপাল কোন বংশের? পাল বংশের, এবং তিনি শ্রেষ্ঠ। তাহলে পাল বংশের শ্রেষ্ঠ ধর্মপাল, কেন? ধর্ম শ্রেষ্ঠ হয়। প্রতিষ্ঠা করছে কে? গোপাল। এবং ধর্মপালের ধর্মপাল ধর্মপাল প্রতিষ্ঠা করছে সোমপুর বিহার, কোথায়? নওগাঁয়। আসে এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। সোমপুর বিহার তুমি আর মুখস্থ করা লাগবে না। আমাদের গাইডেন্স কথাগুলো, গল্পগুলো, কথাগুলো ঐতিহাসিক। আজকের ক্লাস হচ্ছে কি ঐতিহাসিক বংশের ঐতিহাসিক বংশের 14 গোষ্ঠীর ব্যাখ্যা, এবং তাদের এই বংশগুলো নির্বংশ করে দিচ্ছি আমরা এখন। তারপর আসো সেন বংশে নির্বংশ করবো। অ্যাজ ফর সেন, সর্বশেষ শাসন বংশের নাম সেন। এরপরে শুরু হয় মধ্যযুগ। সেন বংশের বিজয় সেন হচ্ছে কি? এটা প্রতিষ্ঠাতা।
বিজয় তাহলে সেন বংশ প্রতিষ্ঠা, বিজয় শব্দটাই যে বিজয় বিজয় লাগে, সেন বংশে বিজয়ী তারা প্রতিষ্ঠা করেছে। শ্রেষ্ঠ হচ্ছে সামন্ত, শ্রে সে মনে রাখবে এভাবে, শ্রেষ্ঠ তাহলে দন্তেশ দিয়ে তালবেশ দিয়ে দন্তেশ, শ্রেষ্ঠ সামন্ত, শ্রেষ্ঠ সামন্ত, শ্রেষ্ঠ সামন্ত। 10,161 1061 সাল থেকে, সরি 1061 সাল থেকে 1204 সাল, এই 1204 সাল অন্যতম গুরুত্বপূর্ণ কথা, যখন ওই ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খেলজি ভারতবর্ষে আক্রমণ করেন। সেন বংশের লক্ষণ সেন এখানে লেখা হয় নাই, যদি আমি এখানে লিখি লক্ষণ সেন, এখানে লিখে দিচ্ছি লক্ষণ সেন, লক্ষণ সেন তিনি 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আক্রমণ করেন, এই লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। তারপরে প্রশ্ন পরীক্ষায় আসে সেন বংশের শেষ রাজাকে, লক্ষণ সেন। কিন্তু কেশব সেন যদি থাকে, উত্তর কেশব সেন দাঁড়াতে হবে, কেন? তার সন্তান আরো দুইটি ছিল, সর্বশেষ শাসকে ছিল কেশব সেন। লক্ষণ সেন চলে যাওয়ার পরে যদি অপশন যদি চলে যাওয়ার পরেও কেশব সেন শাসন করেন কিছুকাল সময়কাল পর্যন্ত। তার মানে যদি অপশনে কেশব সেন না থাকে তাহলে সেন বংশের শেষ রাজা লক্ষণ সেন, যদি কেশব সেন থাকে তাহলে লক্ষণ সেন উত্তর দিব না, আমরা কেশব সেন উত্তর দিব। তাহলে আসো, লক্ষণ সেন পালায়ন করছেন কত সালে? 1204 সালে। সেন বংশের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি কবর দিয়েছেন সেন বংশকে। তাহলে এই হিন্দু সময়কালে হিন্দুর বিস্তৃতি যখন ঘটেছিল, তখন হিন্দু সাম্রাজ্যের একটা বিরাট একটা বাধা হয়ে দাঁড়ায় ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি। মধ্যযুগের সূচনা তৈরি হয়, সেটা তো আমরা সুলতানি আমল, মোগল আমল পরবর্তী লেকচার গুলোতে দেখবো। কেশব সেন সর্বশেষ। তারপরে অন্যতম একটা বলি, দানসাগর এবং অদ্ভুত সাগর দুইটি লিখছেন কে? বল্লাল সেন। হ্যাঁ, বল্লাল সেন। তাহলে দানসাগর এবং অদ্ভুত সাগর এটি লিখছেন কে? বল্লাল সেন। তিনি কোন বংশের? তিনি সেন বংশের। আরেকটা গুরুত্বপূর্ণ, কলিন্য প্রথা একটা আছে, তিনিও করছেন বল্লাল সেন। এই কলিন্য প্রথা মানে কি? উচ্চ বংশীয় এবং উচ্চ শ্রেণীর আচার ব্যবহারকারী এবং নিম্ন শ্রেণী আচার ব্যবহারকারীর মধ্যে পার্থক্য তৈরি করে, বিশেষায়ন তৈরি করে এবং একটা সামাজিক অসমতা তৈরি করে, এমন একটি প্রথা বল্লাল সেন আবার ইয়া করে যান। তার হচ্ছে কি, তার নাম হচ্ছে কলিন্য প্রথা, এবং এটা করছেন কে? বল্লাল সেন। তারপর অদ্ভুত সাগর এবং দাঁত সাগর, এটা কি? এটাও তার বল্লাল সেন, কিন্তু লক্ষণ সেন সেটাকে গিয়ে সমাপ্ত করে অদ্ভুত সাগর। তারপরে এবার আসো, তাহলে বল্লাল সেন হচ্ছে কি? কলিন্য একটা প্রথা, কলিন্য, কলিন্য এখানে লেখা ছোট তো বোর্ড, কলিন্য প্রথা। তাহলে কলিন্য প্রথার ইয়ে করছে কে? বল্লাল সেন। ইংরেজ শাসন আমলের সময়কালে গিয়ে এই কলিন্য প্রথা নিয়ে আবার আলোচিত হয়, এটাকে নিষেধ করা হয়। তাহলে সতী দেওয়ার প্রথা ছিল ইতিহাসের একটা ঘটনা, বাল্য বিবাহ ছিল, তারপর হচ্ছে কলিন্য প্রথা ছিল, এমন অনেক কথা নিয়ে আলোচনা এবং পরীক্ষা আসবে। সালামু আলাইকুম।